আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এই করোনাকালীন টাইমে সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আজকের টপিকসটা আমি তোমাদের বলে দিই। আজকে আমরা পড়াবো তোমাদেরকে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমটা কী জিনিস তোমরা জানো? নেফ্রোটিক সিনড্রোমটা হচ্ছে যদি কখনো কোনো পেশেন্ট তোমাদেরকে আসে, বিশেষ করে চিলড্রেন কে আন্ডার 16 ইয়ার্স ওল্ডের মধ্যে তোমার কাছে আসলো, সে তার ইডিমেটাস ফেস এবং স্ক্যান্টি ম্যাচুরেশন, এই দুইটা কমপ্লেন নিয়ে যদি আসে তাহলে আমরা কি কি চিন্তা করব? আমরা প্রথম চিন্তা করব নেফ্রোটিক সিনড্রোম, আর চিন্তা করব অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা ইমার্জেন্সি। হ্যাঁ, তাহলে আমরা আর কি চিন্তা করতে পারি? যদি হঠাৎ করে স্ক্যান্টি ইউরিন এবং ইডিমেটাস ফেসিস, হ্যাঁ, আর ফেস যদি সোলেন হয়ে থাকে, আইলিড সোলেন হয়ে থাকে, তাহলে আমরা নেফ্রোটিক সিনড্রোম চিন্তা করব, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস চিন্তা করব, আর একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেইলিওর অর অ্যাকিউট কিডনি ইনজুরি সাডেনলি যদি আসে, তাহলে আমরা তিনটা জিনিস চিন্তা করব। একটা নেফ্রোটিক সিনড্রোম, আর একটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নেফ্রোটিক সিনড্রোমটা, কারণ নেফ্রোটিক সিনড্রোমটা আন্ডার 16 এজের মধ্যে তোমার রেনাল ডিজিজের মধ্যে এটা কমন। দিস ইজ ডিউ টু ইনসাল্ট ইন দ্য কিডনি। দিস মে বি ডিউ টু দ্য অরিজিন ইন দ্য কিডনি অর সেকেন্ডারি টু দ্য কিডনি। তাহলে নেফ্রোটিক সিনড্রোম আমরা বলতে কি বুঝি? নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে কি, এটা কমনেস্ট কিডনি প্রবলেম ইন চিলড্রেন, ইনসিডেন্স 2 to 7 per lakh চিলড্রেন আন্ডার 16 ইয়ার্স এবং পিক এজ অ্যারাউন্ড 3 ইয়ার্স। এটা 4টা কার্ডিনাল ফিচার আছে। এই কার্ডিনাল ফিচারটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, 4টা কার্ডিনাল ফিচার কি কি? 1 নম্বর হচ্ছে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, ম্যাসিভ প্রোটিনিউরিয়া। 2 নম্বর হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়া। 3 নম্বর হচ্ছে জেনারেলাইজ ইডিমা। 4 নম্বর হচ্ছে হাইপারলিপিডিমা। এই 4টা জিনিস তোমার নেফ্রোটিক সিনড্রোম যখনই চিন্তা করবে মাথায়, তখনই এই 4টা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কি কি? ম্যাসিভ প্রোটিনিউরিয়া। ম্যাসিভ প্রোটিনিউরিয়া বলতে আমরা কি বুঝি? মোর দেন 1 গ্রাম পার মিটার স্কোয়ার পার ডে। তার মানে প্রতিদিন ইউরিনে যদি 1 গ্রাম পার মিটার স্কোয়ারের বেশি যায়, তাহলে অথবা অ্যাজ ইউজুয়াল যদি আমরা বলি যে 3.5 গ্রাম পার ডে, হ্যাঁ, 3.5 গ্রাম পার ডে যদি প্রোটিন ইন ইউরিনে থাকে, তবে তাকে আমরা বলবো ম্যাসিভ প্রোটিনিউরিয়া। অর মোর দেন 1 গ্রাম পার মিটার স্কোয়ার পার ডে। যে কোনো একটা মনে রাখলেই তোমাদের চলবে। আর একটা হচ্ছে কি হাইপোঅ্যালবুমিনেমিয়া। যেহেতু প্রোটিন বের হয়ে যাচ্ছে, সাথে কি হবে? অ্যালবুমিনটা কমে যাবে। হাইপোঅ্যালবুমিনেমিয়া লেস অ্যালবুমিন ইন ব্লাড। কত? 2.5 গ্রাম পার ডেসিলিটার। যদি 2.5 গ্রাম পার ডেসিলিটারের কম থাকে, তখনই আমরা তাকে হাইপোঅ্যালবুমিনেমিয়া বলবো। আর একটি কী হবে? জেনারেলাইজ ইডিমা থাকবে এবং হাইপারলিপিডিমিয়া। হাইপারলিপিডিমিয়া বলতে আমরা সাধারণত বুঝি যদি লিপিড লেভেলটা তোমার মোর দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়ে থাকে, তখনই আমরা তাকে বলবো হাইপারলিপিডেমিয়া। এখন আমরা আসি কি কারণে তোমার নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। নেফ্রোটিক সিনড্রোমের জন্য 2টা কারণ, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি যেটা, সেটা হচ্ছে আসলে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিকের মধ্যে আমাদের 3টা প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোম কমন, যেমন হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেসেঞ্জার প্রলিফারেশন, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এই 3টা বেশি কমন। আরও আছে অনেকগুলো, কিন্তু এই 3টা তোমাদের মনে রাখলে চলবে। কি কি? একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, আর একটা মেসেঞ্জার প্রলিফারেশন, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। সেকেন্ডারিটা কি? সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম, দ্যাট মিনস নেফ্রোটিক সিনড্রোম caused due to other infection in the body or other disease in the body. কি কি কারণে সেকেন্ডারি হতে পারে? যেমন হচ্ছে ইনফেকশন, তারপর কিছু ড্রাগ আছে, সিস্টেমিক ইলনেস আছে, ম্যালিগনেন্সি আছে, অ্যালার্জিক রিয়াকশন আছে। এই সব কারণে কিন্তু সেকেন্ডারি ইনফেকশনটা হয়।
এখন আমাদের ইনফেকশন, কী কী ইনফেকশনের মধ্যে আমাদের নেফ্রোটিক সিনড্রোম হয়ে থাকে, যেমন হেপাটাইটিস বি ইনফেকশন, হেপাটাইটিস সি ইনফেকশন, এইচআইভি ইনফেকশন, ম্যালেরিয়া, সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, এগুলোর কারণে কিন্তু আমাদের সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। তার ড্রাগের মধ্যে যেমন গোল্ড, পেনিসিলামাইন, এনএসএআইডি, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, যেটা আমরা সাধারণত কালাজ্বরে ইউজ করি, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এগুলো ড্রাগের কারণে কিন্তু সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। আর সিস্টেমিক ইলনেস যেমন এসএলই, হেনোক্সিলেন পারপুরা, এক্ষেত্রেও আমাদের নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। ম্যালিগনেন্সি, লিউকেমিয়া, লিম্ফোমা, ড্রাগ রিয়াকশন যেমন হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন যেমন হচ্ছে বি স্টিংয়েও অনেক সময় তোমার নেফ্রোটিক অ্যালার্জিক রিয়াকশনে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। তাহলে আমরা সেকেন্ডারি কজগুলো জেনে ফেললাম, একটা ইনফেকশন, একটা ড্রাগ, সিস্টেমিক ইলনেস, ম্যালিগনেন্সি আর হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। এখন আমরা একটু গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারটা একটু দেখে নিই। গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারটা কি? একটা ফিনিস্টেটের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন আর পোডোসাইট। পোডোসাইট মিন্স ফুড প্রসেস অ্যান্ড ইন্টারক্যালেটেড স্লিট ডায়াফ্রাম। ছবিটাতে তোমরা দেখতে পাবে এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন আছে, এন্ডোথেলিয়াম আছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, আর এগুলো হচ্ছে পোডোসাইট, এই ফাঁক দিয়ে হচ্ছে স্লিট ডায়াফ্রাম। এখন আমাদের এই পোডোসাইট এবং স্লিট ডায়াফ্রাম এই দুটা কম্পোনেন্ট খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এই স্লিট এটা হচ্ছে সিলেক্টিভ ব্যারিয়ার। তোমার ইউরিনে আমাদের সব কিছু বের হতে দিবে না। সব যদি বের হয়ে যায় তাহলে আমরা তো যা আমাদের শরীরে ঢুকছে সব নিউট্রিশন বের হয়ে যাবে। জন্য আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে যে শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো বেরোবে, প্রয়োজনীয় জিনিসগুলো কিছু বেরোবে না। এবং এইটা স্লিট ডায়াফ্রাম এবং তোমার পোডোসাইটটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে তোমার অ্যালবুমিন বেরোতে পারবে না। কারণ হচ্ছে এর মধ্যে একটা নেগেটিভলি চার্জ আছে, নেগেটিভ প্রোটিনটাও আমাদের নেগেটিভলি চার্জ, আর এখানেও নেগেটিভলি চার্জ আছে, যার ফলে যখনই অ্যালবুমিন এখানে যাবে তখন রিপেল করবে, অ্যালবুমিনটা আমাদের ইউরিনে পাস করতে দিবে না। কিন্তু কোনো কারণে যদি এই পোডোসাইট ফুড প্রসেস পোডোসাইটটা ইফাস্ট হয়ে যায় তাহলে কি হবে, তোমার এই অ্যালবুমিনটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। ইউরিন দিয়ে যখন অ্যালবুমিন বের হয়ে যাবে তখন পরবর্তীতে যেমন আমরা দেখি প্যাথোফিজিওলজিতে আমরা বুঝতে পারবো, যেমন যখনই আমাদের এই ব্যারিয়ারটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যাবে, সেই ক্ষেত্রে কী হবে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনেরটা অল্টারেশন হয়ে যাবে। এবং এই অল্টারেশনের ফলে কি হবে, গ্লোমেরুলার পারমিবিলিটি, প্রোটিন পারমিবিলিটিটাও অল্টার হয়ে যাবে। আগে আমি প্রোটিন যেতে দিচ্ছিলাম না, এখন কিন্তু প্রোটিন বের হয়ে যাচ্ছে। তো প্রোটিন যদি ইউরিনে বেশি লস হয় তাহলে কি হবে, প্রোটিন হাইপার তোমার প্রোটিন বেশি চলে গেলে হাইপার প্রোটিন ইউরিয়া হয়ে যাবে। যে প্রোটিন যদি বের হয়ে যায় তাহলে কি হবে, আমাদের হচ্ছে শরীরে প্রোটিনটা কমে যাবে, দ্যাট মিনস অ্যালবুমিন কমে যাবে এবং হাইপো অ্যালবুমিনিমিয়া হয়ে যাবে। যদি অ্যালবুমিনটা কমে যায়, এই অ্যালবুমিনটা হচ্ছে আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেনের মেইন উপাদান। অ্যালবুমিনটা যদি কমে যায় তাহলে কি হবে, কলয়েডাল অসমোটিক প্রেশারটা মেনটেন করবে না। যদি কলয়েডাল অসমোটিক প্রেশারটা মেনটেন না করে তাহলে কি হবে, জিএফআরটা কমে যাবে, গ্লোমেরুলাসে তোমার ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লো যখনই কমে যাবে তখন কি হবে, আরেকটা জিনিস হচ্ছে যে যখনই তোমার প্রোটিনটা কমে যাবে, এই প্রোটিনটা কি করে যে তোমার ইন্ট্রাভাস্কুলারলি ফ্লুইডটা ধরে রাখে। প্রোটিন যখন কমে যাবে এই ফ্লুইডটা কি করবে, তোমার ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে এবং ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গেলে কিন্তু তোমার ইডিমা, তারপর যেমন আইলিড সোলেন হবে, প্লুরাল ইফিউশন হবে, পেরিকার্ডাল ইফিউশন হবে, অ্যাসাইটিস হবে, স্ক্রোটাল সুয়েলিং হবে, অ্যাঙ্কেল ইডিমা হবে, বিভিন্ন জায়গায় আমাদের কি হবে, ফ্লুইড জমতে থাকবে। কারণ কি, আমার যে ইন্টারভাস্কুলারলি আমার ফ্লুইডটা ধরে রাখার কম্পোনেন্ট ছিল প্রোটিন, সেটা নাই, যার ফলে সব ফ্লুইড চলে যাবে পেরিফেরির দিকে। যদি পেরিফেরির দিকে ফ্লুইড চলে যায় তাহলে কি হবে, ব্লাডের পরিমাণটা কমে যাবে, ব্লাডের ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কমে যাবে এবং ভলিউমটা কি হবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে। এই ভলিউম যদি ইন্টারভাস্কুলার ভলিউম কমে যায়, জিএফআর কমে যাবে। এখন জিএফআর যদি কমে যায় সেই ক্ষেত্রে কী করবে, কিডনির রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে কি করবে, তারা
আরও টিউবুলের মধ্যে যখনই সোডিয়াম এবং ওয়াটার যাবে ওরা রিঅ্যাবজর্পশন করবে। এমনিতেই ছিল কি ইন্টারভাস্কুলার ভলিউম অ্যালবুমিন কমে যাচ্ছে, তারপর কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যাচ্ছে, আবার এখান থেকে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনের জন্য আবার ফ্লুইড বাড়ছে। ফ্লুইডটা যদি বেড়ে যায় আবার তোমার পেরিফেরিতে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। তাহলে আলটিমেটলি দেখো ফ্লুইড তোমার যতই ইউরিনে যাচ্ছে সেটুকু অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন হয়ে বাচ্চার ইডিমা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে থাকবে এবং তোমার ইউরিনটা কমে যাবে, অলিগিউরিয়া হবে। তাহলে প্রথম কি দুইটা বলেছিলাম, একটা সোয়েলি আর একটা হচ্ছে অলিগিউরিয়া। তাহলে এইখানে আলটিমেটলি কি হবে, অলিগিউরিয়া হয়ে যাবে। হ্যাঁ, অলিগিউরিয়া হয়ে যাবে। আবার এই যে ভলিউমটা মেনটেন না করার জন্য কি হবে, ওর ব্লাড প্রেশারটা ফল করতে পারে। তাহলে আলটিমেটলি তোমরা বুঝতে পারলা যে আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের অল্টারেশন। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যদি অল্টার হয়ে যায় তাহলে আমাদের ফ্লুইড ধরে রাখতে পারবো না, অ্যালবুমিন বের হয়ে যাবে, হাইপার অ্যালবুমিনিয়া হবে, তারপরে হাইপার অ্যালবুমিনিউরিয়া হয়ে যাবে, হাইপো অ্যালবুমিনিমিয়া হবে, ইডিমা হবে, আর হচ্ছে লিপিডটা বাড়বে। আচ্ছা, এখন কেন লিপিডটা বাড়ে? লিপিডটা বাড়ে কারণ হচ্ছে যে যেহেতু তোমার প্রোটিন সিনথেসিস কমে গেল, তাহলে লিভার কি করবে, তার প্রোটিন সব প্রোটিনগুলো সিনথেসিস বাড়ায় দিবে, এর মধ্যে লাইপোপ্রোটিনটাও বেড়ে যাবে। লাইপোপ্রোটিনটা বেড়ে যাবে এবং লাইপোপ্রোটিন লাইপেসটা কিন্তু কমে যাবে, যার ফলে সে ভাঙতে পারবে না এবং ওর লিপিডের পরিমাণটা বেড়ে যাবে। এই জন্য আমাদের হাইপার লিপিডিমিয়া হয়। এই ক্ষেত্রে এই সব পেশেন্টদের আমাদের আরও একটা সমস্যা দেখি, তাদের কিন্তু প্রন টু ইনফেকশন, ওদের কিন্তু ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। কেন ইনফেকশনের চান্স বেশি থাকে? কারণ হচ্ছে এই যে যখন অ্যালবুমিনটা বের হয়ে যায়, অ্যালবুমিনের সাথে কিছু অ্যান্টিবডি যায়, কিছু কমপ্লিমেন্ট ফ্যাক্টর যায়, কিছু প্রোপারডিন ফ্যাক্টর যায়, এগুলো যাওয়ার জন্য যে আমাদের শরীরের ইমিউনিটিটা এটা কমে যায়, যার ফলে ওরা কিন্তু প্রন টু ইনফেকশন হয়। তাহলে ওদের ইনফেকশনের রেটটা বেশি হচ্ছে। আবার ওর ভাস্কুলার ভলিউম কমে যাওয়ার জন্য কি হচ্ছে, হিমো কনসেন্ট্রেশন হচ্ছে। যদি হিমো কনসেন্ট্রেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা থ্রোম্বো এম্বলিক ম্যানিফেস্টেশন হওয়ার চান্স অনেক বেশি। এখানে এগুলোকে আসলে ডিটেলস আমরা বলেছি। এখন আমরা আসব মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। দিস ইজ দ্য কমনেস্ট রেনাল ডিজিজ ইন চিলড্রেন। আমরা ওয়ার্ডে প্রায় সময় দেখব মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। আমরা আসলে আদার দেন মিনিমাল চেঞ্জ এটা কমই দেখি। 85% ক্ষেত্রে যতগুলো নেফ্রোটিক সিনড্রোম আছে 85% হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমে কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে কি এগুলো যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখব, যেমন লাইট মাইক্রোস্কোপে যদি আমরা দেখি আমরা কিন্তু ওর কোনো চেঞ্জ পাবো না, কিন্তু আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখব ফুড প্রসেসটা ইফাস্ট হয়ে গেছে। এটা শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা দেখতে পারবো। আর একটা কী ক্রাইটেরিয়া, এটা ক্রাইটেরিয়াটা হচ্ছে স্টেরয়েড রেসপন্সিভ। আমরা স্টেরয়েড দিলে ও প্রম্পট রেসপন্স করবে। আরেকটা কি, এই মিনিমাল চেঞ্জের সাথে সাধারণত হাইপারটেনশন, হাইমাচুরিয়া, অ্যাজোটেমিয়া এগুলো থাকে না। তাহলে এই কয়টা ক্রাইটেরিয়া থাকলে তখনই আমরা বলবো এটা মিনিমাল চেঞ্জ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইজ। মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমে সাধারণত বয়সটা 1 বছরের কম, 1 বছরের বেশি, 10 বছরের কম, এইরকম সময়ে সাধারণত মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমটা হয়। তাহলে কি কি বললাম, প্রথমে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা একটা ফুড প্রসেসের চেঞ্জ পাবো, তারপর আমাদের স্টেরয়েড রেসপন্স পাবে এবং এখানে কোনো হাইপারটেনশন, হেমাচুরিয়া এবং অ্যাজোটেমিয়া থাকবে না। তবে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা পেতে পারি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি, আমরা আসলে এতক্ষণ তোমাদের সব বলেই ফেলেছি যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি হবে। এটা কমন হচ্ছে 2 থেকে 8 বছর বয়সের পেশেন্টদের আমরা দেখি, আর পিক এজ হচ্ছে 3 ইয়ার্স। আচ্ছা, ওদের সাধারণত রিকারেন্ট, কখনো কোনো পেশেন্ট ইনিশিয়াল অ্যাটাক নিয়ে আসতে পারে, আবার কখনো রিকারেন্ট বা রিল্যাপস নিয়ে আসতে পারে। হ্যাঁ, কী নিয়ে প্রেজেন্ট করবে, পাফিনেস, পেরিঅরবিটাল সোয়েলিং, জেনারেলাইজ ইডিমা, স্ক্যান্টি ইউরিন। ছবিটাতে দেখতে পাচ্ছ, হ্যাঁ, বাচ্চাটা কীরকম ফুলে গেছে, তার স্ক্রোটাল ইডিমা আছে, হ্যাঁ, আইলিড সোলেন আছে, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড মানে অ্যাসাইটিস আছে। এখানে বাচ্চাটারও দেখছো তোমরা একই রকম অবস্থা। এখন কি কি ফিচার নিয়ে আসতে পারে, সোয়েলিং তো থাকবেই, তার সাথে কিছু কমপ্লিকেশন নিয়ে, কারণ সবসময় তোমাদের কাছে
একদম ফ্রেশ শুধু সোয়েলিং নিয়ে আসে না, এর সাথে যেহেতু নেফ্রোটিক সিনড্রোমটা যখন প্রেজেন্ট করে, এর আগে আমি বলেছি যে ইনফেকশন কিন্তু ওদের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ইনফেকশনটা তাদের হওয়ার চান্স অনেক বেশি। ইনফেকশন, হেমো কনসেন্ট্রেশন, তারপরে তোমার এই যে ইডিমার জন্য কমপ্লিকেশন হইতে পারে। কি হইতে পারে কমপ্লিকেশন? যেমন হচ্ছে কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস। কফ এবং রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তোমাদের কাছে, তাহলে তোমরা চিন্তা করবা কি নিউমোনিয়া, প্লুরাল এফিউশন অথবা হিউজ অ্যাসাইটিস। অ্যাসাইটিস যখন অনেক বেশি হবে তখন সে কিন্তু অ্যাবডোমিনে একটা হচ্ছে প্রেশার দিবে, যার ফলে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেসটা হবে। অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, যেমন হচ্ছে গাট ইস্কেমিয়া, পেরিটোনাইটিস অথবা রেনাল ভেইন। তাহলে আমরা যখন অ্যাবডোমিনাল পেইন চিন্তা করব, যে পেশেন্টটা কমপ্লেন করছে অ্যাবডোমিনাল পেইন, তাহলে আমাদের মাথায় থাকবে তিনটা কথা, গাট ইস্কেমিয়া, পেরিটোনাইটিস অথবা রেনাল ভেইন থ্রোম্বোসিস। রেনাল ভেইন থ্রোম্বোসিস যেহেতু হেমো কনসেন্ট্রেশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের রেনাল ভেইন থ্রোম্বোসিস হতে পারে। আর কি কমপ্লেন নিয়ে আসতে পারে? ওর পেইন, রেডনেস অথবা টেন্ডারনেস স্কিন। এবার এদের সেলুলাইটিস অনেক বেশি থাকে, সেলুলাইটিস নিয়ে ওরা প্রেজেন্ট করতে পারে। ফিভার থাকতে পারে, ডিজিউরিয়া মানে ইউটিআই নিয়ে আসতে পারে। তারপরে হেমাচুরিয়া সাধারণত মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক ডিজিজের ক্ষেত্রে কম হয়ে থাকে, তবে মানে হেমাচুরিয়া যদি ইউটিআই থাকে কনকমিটেন্ট অথবা রেনাল ভেইন থ্রোম্বোসিস থাকে, সেই ক্ষেত্রে আমরা হেমাচুরিয়া পেতে পারি। এই পেশেন্টগুলো ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডায়রিয়াটা কেন হয়? ডায়রিয়াটা হয়টা কারণ হচ্ছে গাট ইডিমার জন্য। গাট ইডিমা থাকলে অ্যাবজর্পশনটা হবে না। আর কোনো পেশেন্ট আবার নিউরোডেফিসিট লাইক হেমিপ্লেজিয়া নিয়ে আসতে পারে, যেমন স্ট্রোক ফ্রম থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন। এটা আগেই বলেছি, এটা হেমো কনসেন্ট্রেশনের জন্য থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনটা হতে পারে। ঠিক আছে, আজকে আমরা এটুকুই শিখলাম। পরবর্তীতে আমরা আবার এটাকে নেফ্রোটিক সিনড্রোমের কীভাবে আমরা ডায়াগনোসিস করব, কীভাবে ম্যানেজমেন্ট দেব, সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব। ধন্যবাদ সবাইকে।